আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমাদের যে প্লেলিস্ট, এই প্লেলিস্টে সবাইকে স্বাগতম। এই প্লেলিস্টে কি থাকতেছে? এইচএসসির যত এমসিকিউ আছে, বোর্ড এমসিকিউ সবগুলো সলিউশন থাকতেছে। এছাড়াও সিকিউ নিয়ে আমি কাজ করতেছি। সিকিউতে যে গ এবং ঘ, এই গ এবং ঘ নিয়ে যত টপিক থেকে আসছে এই কোশ্চেনগুলো, তারপর যে কোশ্চেনগুলো আসছে সবগুলো নিয়ে যে সাজেশন, এই সিকিউ সাজেশন কিন্তু আমি বানাইছি, সৃজনশীলের সাজেশন। এই সাজেশন তোমরা রোড টু ডিএমসি অথবা ডিএমসি স্টেশন যে কোনো গ্রুপেই পেতে পারো, সেখানে সুন্দরভাবে শেয়ার করা আছে। এরপরেও যদি কেউ না খুঁজে পাও, তাহলে আমার যে পেজ মাসুম সাব্বির শাহিন, এই পেজেও তোমরা পাইতে পারো। ঠিক আছে? তাহলে এই যে যত এমসিকিউ গুলা এইচএসসিতে আসছে, বোর্ড এমসিকিউ গুলা, এগুলো শুধুমাত্র যে এইচএসসির জন্য ইম্পর্টেন্ট তা না, এটা তোমার অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। অ্যান্ড আমরা যখন সলভ করব, আমরা অনেক ইনফরমেশন, আরও বাড়তি ইনফরমেশন জেনে নেব, যেগুলো আমাদের দেখা যাবে যে কমন আসছে। বুঝছো? আর সবগুলা কিন্তু আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলাই সলভ করতেছি। এখন ফার্স্ট যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, নিচের কোন টিস্যুর কোষগুলো আকারে ছোট, দৈর্ঘ্য প্রস্থ প্রায় সমান? আচ্ছা, আকারে ছোট এটা হচ্ছে একটা ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, মানে দৈর্ঘ্য প্রস্থ সমান। এটাও তো দৈর্ঘ্য প্রস্থ সমান, এটাকে বলা হয় সমব্যাসীয়, মানে এই কথাটা হচ্ছে সমব্যাসীয়। আচ্ছা, এরপরে দেখো আর কিছু তোমার ভাজক টিস্যু সম্বন্ধে আর কিছু আমরা জানি, মানে ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য আমরা জেনে নিই। ঠিক আছে? আচ্ছা, এখানে কি থাকে? আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকেন। ঠিক আছে? আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে না, খুব টাইটলি থাকে এই কোষগুলা। আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে না, আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে না। বুঝছো? তারপরে এদের কোষ প্রাচীরটা অনেক পাতলা হয়। বুঝছো? কোষ প্রাচীরটা অনেক পাতলা হয়। এরপরে যে প্লাস্টিকটা, এটা কোন রূপে থাকে? এটা হচ্ছে প্রোপ্লাস্টির অবস্থায় থাকে। বুঝছো? প্রোপ্লাস্টির অবস্থায় এদের প্লাস্টিকটা থাকে, প্লাস্টিড গুলো থাকে। প্রোপ্লাস্টিড। এরপর আমরা জানি যে ভাজক টিস্যু, যেহেতু ভাজক টিস্যুর অবশ্যই কোষগুলো কি থাকবে? বিভাজন ক্ষম থাকবে। ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে মেইন কিছু বৈশিষ্ট্য, এগুলো আমরা জানলাম। এগুলো কিসের বৈশিষ্ট্য? এটা হচ্ছে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। তাহলে প্রথম যে অ্যান্সার, প্রথম কোশ্চেনে, সেটা হবে কি? ভাজক টিস্যু। আচ্ছা, এরপরে দেখো, এরপর কি বলছে? ভাজক টিস্যুর বৈশিষ্ট্য কোনটি? কোষ প্রাচীর পুরু না, আমরা একটু আগে দেখলাম কোষ প্রাচীর কি? পাতলা। তারপর দেখো কোষগুলো ঘন সন্নিবিষ্ট, হ্যাঁ, কোষগুলা অনেক টাইটলি থাকে, আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে না, এটা আমরা পড়লাম, তাই না? তাহলে কোষগুলো হচ্ছে ঘন সন্নিবিষ্ট। বাকি কি বলছে? কোষগুলা পরিণত না, কোষগুলা যদি পরিণত হইতো, তার মানে কি ওটা পার্মানেন্ট, ওটা বিভাজিত হইতো না, তাই না? তাহলে ওটা পার্মানেন্ট বা স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য, কোষগুলো পরিণত। এবং বিপাক হার কম। দেখো, ভাজক টিস্যু কি করে? বারবার তোমার ভাগ হইতেই থাকে, তাই না? ডিভিশন বা ডিভাইড হইতে থাকে, দিয়ে অন্য আরো অনেক টিস্যু তৈরি করে। তাহলে তাদের কি হবে? বিপাকটা অনেক বেশি হইতে হবে, মেটাবলিজম বা বিপাক এটা অনেক বেশি হতে হবে। তাহলে বিপাক হার কিন্তু ভাজক টিস্যুর বেশি, কম না। বুঝছো? তাহলে এটা অ্যান্সার কি? কোষগুলো অনেক ঘন সন্নিবিষ্ট। তাহলে দেখো আমরা কতগুলো অ্যান্সার জেনে গেলাম। মানে অন্য যে অপশনগুলো আছে, এই অপশনগুলো দেখতে হবে যে অপশনগুলোতে কি বলছে। ঠিক আছে? ওগুলো সলভ করতে হবে। এরপর দেখো কোশ্চিনটা, উদ্ভিদের মূল ও কাণ্ডের শীর্ষে কোন টিস্যু থাকে? দেখো, উদ্ভিদের মূল মানে উদ্ভিদটা বৃদ্ধি পায় কিসে? তাই না? উদ্ভিদটা কাণ্ডে আর মূল দুই দিকে বৃদ্ধি পাইতে পারে। তাহলে শীর্ষ থেকেই তো সে বড় হইতেছে, মানে শীর্ষ থেকেই তো সে ডিভাইড করে আবার কোথায় যাইতেছে? আবার লম্বায় বা প্রস্থে, এগুলো মানে লম্বায় বড় হইতেছে, তাই না? তাহলে কাণ্ডের শীর্ষে, মূলের শীর্ষে কি থাকবে? ভাজক টিস্যু থাকবে। সেগুলো ডিভাইড হয়ে নতুন টিস্যু তৈরি করে, তারপর কাণ্ডটা লম্বায় বড় হয়, মূলগুলা লম্বায় বড় হয়। ঠিক আছে? তাহলে উদ্ভিদের মূল এবং কাণ্ডের শীর্ষে কি থাকবে? ভাজক টিস্যু থাকবে। এরপর আসো, ভাজক টিস্যুর কোষসমূহ কি পুরু কোষ প্রাচীর বিশিষ্ট? না, এটা আমরা একটু আগে দেখলাম। সাইটোপ্লাজম স্বল্প না, সাইটোপ্লাজমটা বেশি থাকে, কারণ এটার বিপাক হার অনেক বেশি। তারপরে দেখো, আন্তঃকোষীয় ফাঁকবিহীন। একটু আগে একটা এমসিকিউ আমরা সলভ করলাম না, সেখানে কি ছিল? সেখানে ছিল কোষগুলো অনেক ঘন সন্নিবিষ্ট, তার মানে কি এদের মধ্যে ফাঁক থাকে না সেরকম, তার মানে কি আন্তঃকোষীয় ফাঁকবিহীন। আচ্ছা, তারপর হচ্ছে অবিভাজন ক্ষম না, বিভাজন ক্ষমতারা, তাই না? এটা অবিভাজন ক্ষম না। এরপরে দেখো, কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু কত প্রকার? কোষ বিভাজন অনুসারে তো দেখ, ওইখানে বইয়ে আমাদের কিন্তু কোষ বিভাজন অনুসারে, কাজ অনুসারে এভাবে কিন্তু ভাগ করে দেওয়া আছে, তাই না? তাহলে সবগুলাই কিন্তু 3 প্রকার, এবং কি কি এটা সুন্দরভাবে পড়ে নিবা। তাহলে কোষ বিভাজন অনুসারে এটা আমরা দেখি, এটা কত প্রকার। কোষ বিভাজন অনুসারে আমাদের মাস, তারপর হচ্ছে রিব আর প্লেট।
এই 3 ভাগে ভাগ করা হয়, ঠিক আছে, মাস, রিব আর প্লেট। এখন মাস যেটা, মাসটা হচ্ছে সবতল, সবতলে এই কোষগুলা বিভাজিত হয় বা বৃদ্ধি পায়, ঠিক আছে। রিব যেটা, সেটা হচ্ছে একটা তল। প্লেট যেটা, সেটা কি, সেটা হচ্ছে দুইটা তল, দুইটা তল, ঠিক আছে। তাহলে মাস হচ্ছে সব তলে, রিব হচ্ছে একটা তলে, প্লেট হচ্ছে দুইটা তলে, এভাবে তারা বিভাজিত হয়। এখন তাহলে মাসের এক্সাম্পল গুলা কি? মাসের এক্সাম্পল গুলা হচ্ছে তোমার মজ্জা, তারপর হচ্ছে তোমার হচ্ছে কর্টেক্স, তাই না, এগুলা আরো আছে। আর হচ্ছে শস্য বা এন্ডোস্পার্ম, এগুলো আছে, বুঝছো। তাহলে কি, মজ্জা, তারপর শস্য, এগুলা। তারপরে দেখো রিব, রিবের এক্সাম্পল কি? রিবের এক্সাম্পল হচ্ছে মজ্জা রশি, তারপর হচ্ছে বর্ধিষ্য মূল, মানে যেটা হচ্ছে একটা রেখার মতন করে বৃদ্ধি পায়, তাই না। তাহলে আমরা বলতে পারি এটা মজ্জা রশি, যে রশিগুলা মজ্জা থেকে বের হয়। এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার রিবের এক্সাম্পল। এবং প্লেট, প্লেটের এক্সাম্পল হচ্ছে দুইটা তল, যেরকম হচ্ছে পাতা, পাতা যদি আমরা বলি, পাতা হচ্ছে একটা প্লেটের এক্সাম্পল, বুঝছো। তাহলে কোষ বিভাজন অনুসারে কয় প্রকার? কোষ বিভাজন অনুসারে 3 প্রকার, ঠিক আছে। 3 প্রকার কি কি? মাস, রিব, প্লেট। মাসটা হচ্ছে সব তলে বৃদ্ধি পায়, রিবটা হচ্ছে একটা তলে বৃদ্ধি পায়, প্লেটটা হচ্ছে দুইটা তলে বৃদ্ধি পায়। এবং এক্সাম্পল গুলো কি? এক্সাম্পল গুলো হচ্ছে প্লেটের ক্ষেত্রে পাতা দুইটা তলে, দেন হচ্ছে রিব মানে একটা তলে লম্বা লম্বি শুধু তোমার হচ্ছে বৃদ্ধি পাবে, যেরকম মজ্জা রশি, তারপরে বর্ধিষ্য মূল, এগুলা, বুঝছো। তার হচ্ছে মাস, মাস মানে কি সব তলে, এটা কি মজ্জা, শস্য, এগুলা। তারপর হচ্ছে ভ্রূণ, ভ্রূণটাও মানে হচ্ছে ভ্রূণটাও হচ্ছে তোমার মাসের মধ্যে পড়তেছে। এরপরে নেক্সট কোশ্চেন আমরা দেখি, কাজ অনুসারে কয় প্রকার? কাজ অনুসারেও কিন্তু আমাদের কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম আর হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। কি কি? প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম আর গ্রাউন্ড মেরিস্টেম। কাজ অনুসারে 3 প্রকার। 3 প্রকারের প্রথমটা কি? প্রোটোডার্ম। এটা কি? এটা হচ্ছে প্রোটোডার্ম। তারপরে হচ্ছে প্রোক্যাম্বিয়াম, প্রোক্যাম্বিয়াম। তারপরে কি? তারপর হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। সেটা ইংলিশে লিখি তাহলে তাড়াতাড়ি হবে, গ্রাউন্ড মেরিস্টেম। এখন কাজ অনুসারে বলছে, তার মানে কোনটার কাজ কি? দেখো প্রোটোডার্ম থেকে কি তৈরি হয়? ত্বক তৈরি হয়, বুঝছো। প্রোটোডার্ম থেকে কি তৈরি হয়? ত্বক তৈরি হয়, মানে আবরণ তৈরি করে, আবরণ তৈরি করা হচ্ছে প্রোটোডার্মের কাজ। প্রোক্যাম্বিয়াম এরা কি করে? এরা হচ্ছে ওই যে দেখো জাইলেম ফ্লোয়েম, এরা কি করে? ভাস্কুলার টিস্যু না, এরা হচ্ছে পরিবহন করে, পরিবহনের যে টিস্যু, পরিবহনের টিস্যু উৎপন্ন হয় প্রোক্যাম্বিয়াম থেকে, বুঝছো। তার হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম, গ্রাউন্ড মেরিস্টেম কি করে? একটা উদ্ভিদকে সাপোর্ট প্রদান করে, ঠিক আছে, একটা উদ্ভিদকে কি করে? সাপোর্ট প্রদান করে, এটা হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেমের কাজ। তাহলে গ্রাউন্ড মেরিস্টেমের এক্সাম্পল কি বলতে পারি? মজ্জা, মজ্জা হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেমের এক্সাম্পল। এটা কি করে? উদ্ভিদকে সাপোর্ট দেয়, বুঝছো, উদ্ভিদকে কি করে? সাপোর্ট। আচ্ছা, এরপরে যদি আমরা প্রোক্যাম্বিয়ামের এক্সাম্পল বলি, এগুলো কি? ভাস্কুলার মানে পরিবহনের কাজ, ভাস্কুলার টিস্যু, বুঝছো। ভাস্কুলার যেগুলো আছে, ভাস্কুলার টিস্যু, জাইলেম ফ্লোয়েম, ভাস্কুলার টিস্যু, জাইলেম ফ্লোয়েম, এগুলা হচ্ছে প্রোক্যাম্বিয়ামের, প্রোক্যাম্বিয়াম থেকে তৈরি হয়, বুঝছো। আর এদের কাজ কি? পরিবহন করা, পরিবহন করা। জাইলেমটা হচ্ছে পানি নিয়ে যায় এবং অন্যান্য প্রয়োজনীয় যেগুলো খাদ্য তৈরির জন্য প্রয়োজন এগুলো নিয়ে যায়, আর ফ্লোয়েমটা যে উৎপাদিত খাদ্য এগুলো বাকি উদ্ভিদের বাকি অংশে পরিবহন করে, বুঝছো। প্রোটোডার্ম, প্রোটোডার্ম থেকে তৈরি হয় কি? এপিডার্মিস আর এপিব্লেমা। এপিডার্মিস, এপিডার্মিস হচ্ছে কাণ্ডের আবরণ, বুঝছো। আর এপিব্লেমা কি? এপিব্লেমা হচ্ছে মূলের আবরণ। এপিব্লেমা হচ্ছে, এপিব্লেমা হচ্ছে মূলের আবরণ, বুঝছো। প্রোটোডার্ম এটা কি? এটা হচ্ছে আবরণ বা হচ্ছে সুরক্ষা, ঠিক আছে, ত্বক সৃষ্টি করে, সে সুরক্ষা দেয় বা আবরণ তৈরি করে। তাহলে এইটুকু থেকে আমাদের অনেক কিছু জানা হলো। এরপর আমরা নেক্সটে আসি, উদ্ভিদের ভ্রূণ অবস্থায় উৎপত্তি লাভ করে কোনটা? ভ্রূণ অবস্থায়, ভ্রূণ অবস্থায় কোনটা লাভ করবে? প্রাইমারি ভাজক টিস্যু, বুঝছো, প্রাইমারি ভাজক টিস্যু। এই প্রাইমারি ভাজক টিস্যু উৎপত্তি লাভ করে ভ্রূণ অবস্থায়। এবং প্রাইমারি ভাজক টিস্যু যেটা আছে, প্রাইমারি ভাজক টিস্যু থেকে কি হয়? প্রাইমারি স্থায়ী টিস্যু কিন্তু উৎপন্ন হয়, বুঝছো। প্রাইমারি ভাজক টিস্যু থেকে কি উৎপন্ন হয়? প্রাইমারি স্থায়ী টিস্যু।
প্রাইমারি স্থায়ী টিস্যু। আচ্ছা, এরপরে দেখি আমরা সেকেন্ডারি ভাজক টিস্যু কোনটা, সেকেন্ডারি ভাজক টিস্যু কোনটা, তাই না? এখন দেখো সেকেন্ডারি ভাজক টিস্যু কি? সেকেন্ডারি ভাজক টিস্যু হচ্ছে যে ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যু উৎপন্ন হয়, বুঝছো? যে ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যু উৎপন্ন হয় সেটাই হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। আর এই সেকেন্ডারি ভাজক টিস্যুর কি উদাহরণ হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম, বুঝছো? সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম। আর এই সেকেন্ডারি ভাজক টিস্যু থেকে উৎপন্ন হয় স্থায়ী টিস্যু। আচ্ছা, এরপরের কোশ্চেনটা দেখি আমরা, মাছ ভাজক টিস্যুর উদাহরণ কোনটা? মাছ ভাজক টিস্যু, আচ্ছা মাছ ভাজক টিস্যুর উদাহরণ কিন্তু আমরা পড়ে ফেলছি অলরেডি, তাই না? আর এটা সব তলে বৃদ্ধিপ্রাপ্ত হয়, তাহলে এটা কি হবে? পাতা? না, পাতা হচ্ছে কি প্লেট। পাতা কি? পাতা হচ্ছে প্লেট। এরপরে কি বলছে? কাণ্ডের মজ্জারসি শস্য টিস্যু। এই যে কাণ্ডের মজ্জারসি, কাণ্ডের মজ্জারসি কি? রিব, বুঝছো? কাণ্ডের মজ্জারসি হচ্ছে রিব, একটা রেখার মতন সে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এরপরে বর্ধিষ্ণু বহিতক, এটা হচ্ছে আমাদের প্লেট। বাকি থাকলো একটাই, বাকি থাকলো কি? বাকি আছে এই যে শস্য টিস্যু, এই শস্য টিস্যু হচ্ছে মাছ। এরপর বাকি যেগুলো, বাকি এক্সাম্পল গুলো আমরা শিখে নিলাম, ঠিক আছে? পরীক্ষার হলে যে এটাই আসবে তার কি গ্যারান্টি? বাকিগুলোও তো আসতে পারে, তাই না? আচ্ছা দেখো, মাছ ভাজক টিস্যু কোনটি সৃষ্টি করে? মাছ ভাজক টিস্যু, আবার দেখি, বর্ধিষ্ণু মূল, এটা কি? এটা হচ্ছে রিব। তারপর কি? পাতা, পাতা হচ্ছে প্লেট। এরপরে মজ্জারসি আর কর্টেক্স, মজ্জারসি কি? মজ্জারসি হচ্ছে রিব। তারপরে কর্টেক্স, কর্টেক্সটা কি? কর্টেক্স হচ্ছে মাছের এক্সাম্পল, বুঝছো? এই যে কর্টেক্স, এটা আমরা পড়ছি, কর্টেক্সটা হচ্ছে মাছ ভাজক টিস্যুর এক্সাম্পল। বাকিগুলো আমরা দেখে ফেললাম। এরপরে কোন ভাজক টিস্যুর কারণে উদ্ভিদের আয়তন বৃদ্ধি প্রাপ্ত হয়? আচ্ছা, কোন ভাজক টিস্যুর কারণে উদ্ভিদের উদ্ভিদের আয়তন বৃদ্ধি প্রাপ্ত হয়, তাই না? এখন উদ্ভিদের আয়তন বৃদ্ধি প্রাপ্ত হয় কোথায় বলতো? এখানে একটা জিনিস ভুল করছে, সেটা হচ্ছে পাতায়, বুঝছো? পাতায় হবে, মানে কোন ভাজক টিস্যুর কারণে উদ্ভিদের পাতার আয়তন বৃদ্ধি প্রাপ্ত হয়, এটা হওয়ার কথা, বুঝছো? আচ্ছা, যদি পাতা নাও বলে তাহলে উদ্ভিদের আয়তন বৃদ্ধি করতে সাহায্য করে প্লেট ভাজক টিস্যু, বুঝছো? প্লেট ভাজক টিস্যু। আর যদি পাতা বলে তাহলে তো এমনিতেই পারবা যে পাতাতে তো প্লেটই হয়, তাই না? তাহলে আয়তন বৃদ্ধি করে প্লেট ভাজক টিস্যু। এরপরে পাতা কোন ভাজক টিস্যুর উদাহরণ? যেটা হচ্ছে প্লেট। তার মানে কি দেখো, ওই একটু আমরা শুরুতে যেটা পড়ছিলাম, ওই একটা ছকের মতন করে আমি যেটা পড়াইছি সেখান থেকে কত এমসিকিউ আমরা পারতেছি, তাই না? প্লেট ভাজক টিস্যুর উদাহরণ কোনটা? পাতা। তার মানে কি, পড়ার সিস্টেমটা যদি আমরা বুঝি যে কতটুকু কিভাবে পড়তে হবে, তাহলে আমরা কোনো কোশ্চেনে আটকাবো না। আচ্ছা, অল্প পড়ে আমাদের বেশি পড়া হয়ে যাবে। আর এরপর তুমি যদি এই যে এইচএসসি এর এমসিকিউ গুলো সলভ করো, তুমি এমনি বুঝে যাবে যে কোন এমসিকিউটা বেশি ইম্পর্টেন্ট, তোমার পরে রিভিশন দিতে ইজি হবে। অ্যাডমিশনের আগে তোমার তো এখন পুরো বই পড়ার টাইম নেই, তাই না? তোমাকে রিভিশন দিতে হবে, এবং রিভিশন দিতে হবে কোনগুলো? যেগুলো আসার চান্স বেশি। তাহলে এই এমসিকিউ গুলো সলভ করলে তোমার যে কোনগুলো আসবে এটা তোমার একটা ধারণা তৈরি হবে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। এখন দেখো, তরুণ মূলে কোন ভাজক টিস্যু পাওয়া যায়? আচ্ছা, মূলটা কি একতলে বা রেখাকারে তোমার হয়, লম্বা হয়, ঠিক আছে? বা তোমার বিভাজিত হয়, তার মানে এটা কি? রিব ভাজক টিস্যু, মানে একটা রেখার মতন সে বিভাজিত হয়, লম্বা হয়। যে ভাজক টিস্যুর কোষগুলি একতলে বিভাজিত হয়, একতলে বলছে কি? যে একতলে হচ্ছে রিব। তাহলে দেখছো এক জায়গা থেকে কত কোশ্চেন আসছে। প্রোটোডার্ম নিচের কোন অঙ্গটি তৈরি করে? প্রোটোডার্ম, দেখছো আমি কাজ অনুসারে তখন কিন্তু ভাগ করে বলে দিছিলাম যে প্রোটোডার্ম সে কি করে। প্রোটোডার্ম হচ্ছে তোমার ত্বক সৃষ্টি করে, আবরণ তৈরি করে, তাই না? এখন এই যে ত্বক, এই ত্বকটা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে কাণ্ডে আর একটা হচ্ছে মূলে। কাণ্ডে যে ত্বক এটাকে বলে এপিডার্মিস, মূলে যে ত্বক এটাকে বলা হয় এপিব্লেমা। মূলের ত্বককে কি বলা হয়? এপিব্লেমা, বুঝছো? আচ্ছা, এটা কি? এটা হচ্ছে এপিব্লেমা। কোথায় পাওয়া যায়? মূলে পাওয়া যায়। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আবার লিখে দিলাম। আর এপিডার্মিস, এপিডার্মিস কোথায় পাওয়া যায়? কাণ্ডে পাওয়া যায়, কাণ্ডে পাওয়া যায়। আচ্ছা, এরপরে
নিচের কোনটি প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্টি হয়? আচ্ছা, প্রোক্যাম্বিয়াম থেকে কি সৃষ্টি হয়? প্রোক্যাম্বিয়াম আমরা পড়ছিলাম, প্রোক্যাম্বিয়ামের কাজ হচ্ছে ভাস্কুলার টিস্যু তৈরি করা। এখানে ভাস্কুলার টিস্যু কোনটা? এই যে জাইলেম। জাইলেম তার মানে কি পরিবহনে প্রোক্যাম্বিয়াম সাহায্য করে এবং ভাস্কুলার টিস্যু তৈরি করে। উদাহরণ কি? জাইলেম। শুধু যদি এইটুকু কথা মনে রাখো তাহলে কিন্তু কতগুলো তুমি পেরে যাবে, তাই না? এই রিলেটেড যত এমসিকিউ আছে সব কিন্তু আমরা পারবো। তাহলে প্রোক্যাম্বিয়াম এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ভাস্কুলার টিস্যু তৈরি করা। ভাস্কুলার টিস্যু। এখন ভাস্কুলার টিস্যুর উদাহরণ কি? ভাস্কুলার টিস্যুর উদাহরণ হচ্ছে জাইলেম আর হচ্ছে ফ্লোয়েম। ঠিক আছে, তার মানে আলটিমেটলি কি করতেছে? আলটিমেটলি এ পরিবহন করতেছে, পরিবহনটা কাজ শেষ। এরপরে নেক্সটে আসি আমরা। নিম্নের কোন ধরনের ভাজক টিস্যু হতে এপিডার্মিস সৃষ্টি হয়? আচ্ছা, এপিডার্মিস কই থেকে সৃষ্টি হয়? যে প্রোটোডার্ম থেকে। এটা আমরা অলরেডি সলভ করছি। এরপর নেক্সট আসি আমরা, যে ভাজক টিস্যু বিভাজিত হয়ে উদ্ভিদের ত্বক সৃষ্টি করে তাকে কি বলে? দেখো, ত্বক সৃষ্টি করে প্রোটোডার্ম, তাই না? আচ্ছা, এই যে দেখো প্রোটোডার্ম হচ্ছে ত্বক সৃষ্টি করে। আচ্ছা, গ্রাউন্ড মেরিস্টেম কলা বিভাজিত হয়ে কোনটি সৃষ্টি করে? এটা কি বলছে? গ্রাউন্ড। গ্রাউন্ড মানে কি? যে সাপোর্ট দিবে। এটার উদাহরণ তো আমরা পড়ছি, এটা কি? মজ্জা। ঠিক আছে, মজ্জা। এটা কি? গ্রাউন্ড। গ্রাউন্ডটা কি দিবে? একটা সাপোর্ট দিবে। আচ্ছা, জাইলেমটা কি? জাইলেমটা হচ্ছে প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্টি হয়, ভাস্কুলার টিস্যুর উদাহরণ। তারপর হচ্ছে এপিডার্মিস, ত্বক। ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম দুইটাই তো বলছি। জাইলেম ফ্লোয়েম দুইটাতে কি? এটা হচ্ছে প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্টি হয়, পরিবহনে সাহায্য করে। তার কারেক্ট অ্যান্সার কি হবে? মজ্জা। বুঝছো? আচ্ছা, এরপরে কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য নিম্নের কোন টিস্যু দায়ী? কি বলছে? কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য নিম্নের কোন টিস্যু দায়ী? আচ্ছা, এখন এই যদি কোশ্চেনটা দেখে আমরা, এটা কি হবে? কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য। আচ্ছা, জাইলেম ফ্লোয়েম এটার কাজ কি বলতো? এটার কাজ হচ্ছে পরিবহন করা। ঠিক আছে, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে পরিবহনে সাহায্য করা। তারপরে কর্টেক্স, কর্টেক্স হচ্ছে সাপোর্ট দিতেছে। বাট এই যে পরিধিটা কে বৃদ্ধি করে? পরিধিটা বৃদ্ধি করে ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়ামের প্রধান কাজ হচ্ছে পরিধি বৃদ্ধি করা। তারপরে জাইলেমের কাজ কি? পানি ও খনিজ লবণ পরিবহন করা। ফ্লোয়েমের কাজ কি? যে খাদ্যটা উৎপাদন হবে এই খাদ্যটা সে পরিবহন করবে, এটা হচ্ছে ফ্লোয়েমের কাজ। বুঝছো? আর কর্টেক্সের কাজ কি? কর্টেক্সের কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করে রাখা, সাপোর্ট দেওয়া। তাহলে আমি একটু ফাস্ট লিখে দিই, এটার প্রধান কাজ কি? খাদ্য সঞ্চয় করা। ঠিক আছে, জাইলেমের প্রধান কাজ কি? পানি এবং অন্যান্য। ঠিক আছে, মূলত পানি। আর ফ্লোয়েমের প্রধান কাজ কি? খাদ্য। যে খাদ্য উৎপাদিত হইলো সে খাদ্যটা পরিবহন করে নিয়ে যাও। ঠিক আছে, কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য নিচের কোন টিস্যু দায়ী? এগুলা। এরপরে আসো নেক্সট, স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য কোনটা? স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। এখন স্থায়ী টিস্যুতে কি হয়? কোষগুলো ঘন সন্নিবেশিত না, এটা হচ্ছে তোমার ভাজক টিস্যুর উদাহরণ, তাই না? ভাজক টিস্যুতে কি দেখেছিলাম আমরা? ভাজক টিস্যুতে আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে না, তাই না? তাহলে আবার কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত। আচ্ছা, কোষ প্রাচীর যেটা ভাজক পার্মানেন্ট টিস্যু, যেটা পার্মানেন্ট টিস্যুতে কোষ প্রাচীরটা কি হয়? অনেক পুরু হয়। তাহলে সেলুলোজের উপরে কি থাকবে? আরো অনেক যে পদার্থগুলো আছে, মানে যেগুলো কোষ প্রাচীর তৈরি করে, হেমিসেলুলোজ, লিগনিন, এগুলো আরো বেশি বেশি জমা হবে। ঠিক আছে, তারপর কোষ প্রাচীরটাকে মোটা করবে। তাহলে শুধু যে সেলুলোজ নির্মিত এরকম না, তার মানে এটা হচ্ছে না। এরপর আসি আমরা, আন্তঃকোষীয় ফাঁক নাই। আন্তঃকোষীয় ফাঁক নাই কার? ভাজক টিস্যুর, তাই না? যেগুলো, কারণ ওগুলো অনেক ঘনভাবে থাকে। বাট আন্তঃকোষীয় ফাঁক আছে কার? পার্মানেন্ট বা স্থায়ী টিস্যুর কিন্তু ভাগ আছে, মানে ফাঁক আছে। এরপরে কোষগুলো পরিণত, এই যে এটা কোষগুলো পরিণত। স্থায়ী কেন? কারণ এই কোষগুলো পরিণত এবং এরা ডিভাইড করতে পারে না। আচ্ছা, নেক্সট, মূলের ত্বককে কি বলে? আচ্ছা, মূলের ত্বককে কি বলে? একটু আগে আমরা পড়লাম না, এপিডার্মিস আর এপিব্লেমা। এপিব্লেমা বলে। এপিডার্মিস হচ্ছে কাণ্ডের ত্বক, কাণ্ডের ত্বকের নাম হচ্ছে এপিডার্মিস, আর মূলের ত্বকের হচ্ছে এপিব্লেমা। এপিডার্মিসের অন্তর্ভুক্ত হলো, আচ্ছা, এপিডার্মিসের কিছু মানে এপিডার্মিস থেকে উদ্ভূত কিছু থাকে, মানে এপিডার্মিস থেকে তোমার হচ্ছে উদ্ভূত হয়েছে। বুঝছো? এরকম কি কি থাকে? এরকম হচ্ছে ট্রাইকোম, শল্ক, কোলেটার, স্থলি, এগুলো অঙ্গ থাকে। ঠিক আছে, কি কি? ট্রাইকোম, কোলেটার্স, তারপর হচ্ছে শল্ক, আর হচ্ছে থলি।
এটা হচ্ছে এপিডার্মিসেরই পার্ট, এপিডার্মিসের অন্তর্ভুক্ত, বুঝছো? আচ্ছা, তাহলে এখানে কোনটা আছে দেখি এই চারটার মধ্যে। কি কি বললাম? ট্রাইকোম, কোলেটার, সল্কো আর থলি। এই চারটা হচ্ছে এপিডার্মিসের অন্তর্ভুক্ত। তাহলে এই চারটার মধ্যে কোনটা আছে? ট্রাইকোম, বুঝছো? আর এখানে আরেকটা জিনিস দিয়ে রাখি, এই যে ট্রাইকোম যেটা এবং কোলেটার যেটা, এই দুইটার মধ্যে কিন্তু তোমার মানে খুবই মিল আছে। মিলটা কি? ট্রাইকোমটা কখন কোলেটার্স হবে? ট্রাইকোমটা যখন বহুকোষী হবে তখন এটাকে বলবো আমরা কোলেটার্স। এটা যখন বহুকোষী হবে, বহুকোষী হবে তখন এটার নাম কি দেবো আমরা? কোলেটার্স দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এপিডার্মিসের অন্তর্ভুক্ত ট্রাইকোম, কোলেটার্স, সল্কো, থলি। আর ট্রাইকোম এবং কোলেটার্সের মধ্যে পার্থক্য কি? ট্রাইকোমস হচ্ছে এককোষী আর কোলেটার্স হচ্ছে বহুকোষী। ট্রাইকোমটা যখন বহুকোষী হবে তখন এটা কোলেটার্সে পরিণত হবে। শেষ। এরপর আমরা দেখি বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোমকে কি বলে? আরে একটু আগে তো বললাম কোলেটার্স বলে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখি আমরা নিচের কোন স্টোমাটা তিনটি সহকারী কোষ দ্বারা পরিবেষ্টিত। আচ্ছা, এখানে যেগুলো আছে সবগুলো নামই আমরা শিখবো যে কয়টা সহকারী কোষ, মানে সহকারী কোষটা কোনটা? রক্ষী কোষের চারপাশে যে কোষগুলো থাকে এগুলোকে বলে সহকারী কোষ, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো প্যারাসাইটিক, প্যারাসাইটিক যেটা এটা হচ্ছে দুইটা থাকে সহকারী কোষ, দুইটা। আর এগুলো কি থাকে? সমান্তরাল ভাবে, দুইটা সমান্তরাল ভাবে প্যারালালি থাকে, জন্য নাম হচ্ছে প্যারাসাইটিক, সমান্তরাল ভাবে। আচ্ছা, এরপরে তোমার কি আছে? অ্যানিসোসাইটিক। অ্যানিসোসাইটিক মানে কি? তিনটা থাকে। অ্যানিসোসাইটিকে কয়টা থাকে? তিনটা থাকে। এরপরে আমাদের কি আছে? যে অ্যাক্টিনোসাইটিক। অ্যাক্টিনোসাইটিক মানে কি? অসংখ্য থাকে, অনেকগুলা থাকে, ঠিক আছে? অ্যাক্টিনোসাইটিকে থাকে অনেকগুলো, অসংখ্য, মানে কোনো ফিক্সড সংখ্যা দ্বারা আমরা এটাকে বুঝাচ্ছি না, ঠিক আছে? আর অ্যানোমোসাইটিকে কি হয়? অ্যানোমোসাইটিকে আলাদা করা যায় না, রক্ষী কোষ থেকে আলাদা করা যায় না। আচ্ছা, রক্ষী কোষ থেকে আলাদা করা যায় না। এই যে অ্যানোমোসাইটিক আছে এদেরকে স্টোমাটার রক্ষী কোষ এবং সহকারী কোষ এদেরকে আলাদা করা যায় না। কোথায়? অ্যানোমোসাইটিকে। আচ্ছা, এরপরে আমরা আসি যে পত্ররন্ধ্রের চতুর্দিকে সহকারী কোষগুলো সাধারণ ত্বকীয় কোষের ন্যায় থাকে, মানে আলাদা করা যায় না যেটা বলছিলাম, তাকে কি বলে? তাকে বলা হয় অ্যানোমোসাইটিক। অ্যানোমোসাইটিক, যে আলাদা করা যায় না, ঠিক আছে? আচ্ছা, এখানে কি নতুন কিছু আছে? অ্যানিসোসাইটিক তো আমরা পড়ছি যে তিনটা, তাই না? অ্যাক্টিনোসাইটিক তো অনেকগুলা পড়ছি। টেট্রাসাইটিক কয়টা হবে? চারটা হবে, বুঝছো? আচ্ছা, এরপরে নিচের কোনটিতে বায়বীয় অংশের ত্বকে অবস্থিত দুটি বিশেষ কোষ দিয়ে পরিবেষ্টিত ও নিয়ন্ত্রিত ছিদ্রপথটি রাতের বেলায় খোলা থাকে? আচ্ছা, রাতের বেলায় পত্ররন্ধ্র খোলা থাকে, দিনের বেলায় বন্ধ থাকে। সহজ কথা, এটা কোথায় হবে? এটা হবে পাথরকুচি গোত্র। পাথরকুচি গোত্রের যে তোমার উদ্ভিদগুলো থাকবে, মানে পাথরকুচি নিজেই, সেটার কি হবে? রাত্রে পত্ররন্ধ্র খোলা থাকবে আর দিনের বেলা পত্ররন্ধ্র বন্ধ থাকবে, বুঝছো? আচ্ছা, নেক্সট দেখি আমরা কোনটিতে হাইডাথোড থাকে। আচ্ছা, হাইডাথোড কি জিনিস? হাইডাথোড হচ্ছে পানি পত্ররন্ধ্র, পানি পত্ররন্ধ্র। তার মানে এখান থেকে কি আসবে? এই পত্ররন্ধ্র দিয়ে পানি পত্ররন্ধ্র, পানি বের হবে, তাই না? আচ্ছা, তো তোমরা দেখবা যে রাত্রে তোমার হচ্ছে শীতের দিনে সাধারণত দেখবা যে সকালবেলা তোমার শিশির পড়ছে, তাই না? আচ্ছা, অনেক সময় দেখবা যে তোমার হচ্ছে ইয়াতে মানে ওই পাতা থেকেই তোমার এই যে পানি পত্ররন্ধ্র দিয়ে পাতা এসে পানি এসে তারপর পাতার উপর জমা হয়, ঠিক আছে? তো হাইডাথোড দেখা যায়, পানি পত্ররন্ধ্র দেখা যায় কোন কোন উদ্ভিদে? অবশ্যই আমাদের লাগবে এটা। কোন কোন উদ্ভিদে দেখা যায়? একটা হচ্ছে কচু। এক্সাম্পল গুলা খুবই ইজি এন্ড আমাদের মনে রাখতে হবে। কচু, তারপর হচ্ছে টমেটো, বুঝছো? কচু, টমেটো, এদের পাতায় হাইডাথোড দেখা যায়। তাহলে হাইডাথোড কোথায় থাকে? পাতায় থাকে। পত্ররন্ধ্র যেরকম পাতায় থাকে, এরাও পাতায় থাকে। জাস্ট এরা কি ওইটা শুধুমাত্র বায়বীয় আকারে পানি বের করতেছিল, এটা হচ্ছে তরল আকারে পানি বের করবে, বুঝছো? আচ্ছা, আরেকটা জায়গায় এই হাইডাথোড পাওয়া যায়, সেটা হচ্ছে ঘাস। ঘাস, কচু, টমেটো, এই তিনটা হচ্ছে উদ্ভিদের উদাহরণ, ঠিক আছে? ঘাস, কচু, টমেটোতে হাইডাথোড বা পানি পত্ররন্ধ্র পাওয়া যায়। আচ্ছা, এরপরে আসো নিচের কোন উদ্ভিদের পাতায় হাইডাথোড পাওয়া যায়? যে দেখো এটা কি? কচু, বুঝছো? একটু আগে আমরা পড়ছি। এরপরে দেখি আমরা রক্ষী কোষের উপস্থিতি নিচের কোথায় লক্ষ্য করা যায়? কোথায় রক্ষী কোষ থাকে? এই যে পানি পত্ররন্ধ্র, এখানে রক্ষী কোষ থাকে। পানি পত্ররন্ধ্র, পত্ররন্ধ্র দুইটাতে রক্ষী কোষ থাকে, বুঝছো? আচ্ছা,
এরপরে হাইড্রোসোড দিয়ে তরল পানি বের হয়ে যাওয়ার প্রক্রিয়াকে কি বলে? এই প্রক্রিয়াকে বলা হচ্ছে গ্যাটেশন। গ্যাটেশন, ঠিক আছে, গ্যাটেশন। গ্যাটেশনটা কি? গ্যাটেশন হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় পানি পত্ররন্ধ্র দিয়ে পানিটা তরল আকারে বের হবে, আর পত্ররন্ধ্র কি, এখানে পানিটা গ্যাসীয় বা বায়বীয় আকারে বের হবে, বুঝছো? আচ্ছা, তাহলে অসমোসিস জিনিসটা কি, বাকি প্রক্রিয়াগুলো একটু শিখি আমরা। অসমোসিস হচ্ছে তোমার কম ঘনত্বের এলাকা থেকে বেশি ঘনত্বের এলাকায় দ্রবণ মানে দ্রাবক, দ্রাবক যেটা, দ্রাবকটা পরিবাহিত হবে। তার মানে কি, তুমি একটা কম ঘনত্বের একটা এলাকা আর একটা বেশি ঘনত্বের এলাকা, এই দুইটা যদি সেমি পারমিয়েবল মেমব্রেন দ্বারা পৃথক করে রাখো, তাহলে যে দ্রাবকটা থাকবে, মানে পানি, ধরো পানিটা কম কনসেন্ট্রেটেড বা কম ঘনত্বের এলাকা থেকে বেশি ঘনত্বের এলাকায় প্রবাহিত হবে। এরপরে প্রচ্ছেদন আর ডিফিউশনের দুটো তো জানি। ডিফিউশনটা কি? উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের এলাকায় যে কোনো পদার্থের বা যে কোনো সাবস্টেন্সের প্রবাহ, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত না দুইটার মধ্যে ঘনত্ব ইকুয়াল হবে বা সমান হবে। এরপর প্রচ্ছেদনটা কি? প্রচ্ছেদন হচ্ছে পানিটাকে তোমার বায়বীয় আকারে বের করে দেওয়া, ঠিক আছে, এটা হচ্ছে প্রচ্ছেদন। এরপরে আসো, নিম্নের কোন উদ্ভিদে হাইড্রোসোড থাকে? পড়ছি আমরা, ঘাস, কচু আর টমেটো, তিনটা এক্সাম্পল আমরা পড়ছি, ঠিক আছে। তারপর দেখো, নিচের কোনটিতে ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে? ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে অন্ততকে, অন্ততকে, তার মানে কি এন্ডোডার্মিসে, এন্ডোডার্মিসে থাকে ক্যাসপেরিয়ান স্ট্রিপ। আর ক্যাসপেরিয়ান স্ট্রিপ কেন নামকরণ করা হয়েছে? এটা নামকরণ করা হয়েছে সায়েন্টিস্টের অনুসারে। সায়েন্টিস্টের নাম কি? বিজ্ঞানী ক্যাসপেরি, ঠিক আছে, বিজ্ঞানী ক্যাসপেরি। এই ক্যাসপেরির নাম অনুসারে ক্যাসপেরিয়ান স্ট্রিপ নামকরণ করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, উদ্ভিদের মূলের কোন অংশে ক্যাসপেরিয়ান স্ট্রিপ পাওয়া যায়? অন্ততকে, তার মানে কি এন্ডোডার্মিস। আগেরটা কি ছিল? নিচের কোনটিতে, ওই যে একই কথা, জাস্ট হচ্ছে বাংলা এবং ইংলিশ কোর্সে, এন্ডোডার্মিস বা অন্ততক, বুঝছো? আচ্ছা, এরপরে দেখো, গ্রাউন্ড টিস্যু তন্ত্রের অংশ কোনটা? গ্রাউন্ড, গ্রাউন্ড মানে কি, যে সাপোর্ট দিতেছে, তাই না? আচ্ছা, ফ্লোয়েম কি করে? পরিবহন টিস্যু তন্ত্রের। এই যে মূলদ্রম আর ত্বক, এরা কি? এরা হচ্ছে তোমার ওই যে প্রোটোডার্ম বা এপিডার্মিসের অন্তর্ভুক্ত, ঠিক আছে, মানে ত্বকীয়। আর যে গ্রাউন্ড, গ্রাউন্ডটা কি, যে সাপোর্ট দেয়, সাপোর্ট কে দেয়? মজ্জা, মজ্জা হচ্ছে সাপোর্ট দেয়, গ্রাউন্ড টিস্যু তন্ত্রের অন্তর্ভুক্ত। আচ্ছা, এরপরে দেখো, স্টিলের অংশ কি? স্টিলের অংশ তিনটা, আমরা একদম মনে রাখবো। স্টিলের অংশ কয়টা? তিনটা। একটা হচ্ছে পরিচক্র, তারপর হচ্ছে মজ্জা, তারপর হচ্ছে মজ্জা রশ্মি। পরিচক্র, মজ্জা, মজ্জরসি, আর এই তিনটা হচ্ছে স্টিলের অংশ। এখন তোমার পরীক্ষায় যে শুধু স্টিলের অংশ এরকম থাকতে পারে এরকম না, স্টিলের বহির্ভূত অংশ কোনটা বা স্টিলের অংশ নয় কোনটা, এভাবেও পরীক্ষায় থাকতে পারে। তাহলে এখানে কোনটা? এখানে হচ্ছে পরিচক্র অ্যান্সার। আচ্ছা, কোথায় ক্যাসপেরিয়ান স্ট্রিপ দেখা যায়? ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে কোথায়? অন্ততকে থাকে। এটা কতবার আমরা সলভ করলাম, তাই না? আচ্ছা, এরপরে যদি আমরা কোশ্চেনটা দেখি, অধোত্বকের নিচ থেকে অন্তত্বক পর্যন্ত বিস্তৃত অংশটির নাম কি? অধোত্বক থেকে একদম অন্তত্বক পর্যন্ত এই বিস্তৃত অংশটার নাম কি? এটাকে বলা হয় কর্টেক্স, ঠিক আছে। অধোত্বক থেকে অন্তত্বক পর্যন্ত এই অংশটাকে বলা হয় কি? এই অংশটাকে বলা হয় কর্টেক্স, বুঝছো? আচ্ছা, নেক্সট যদি কোশ্চেনে যাই আমরা, পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলে? পাতার গ্রাউন্ড টিস্যুকে বলা হচ্ছে মেসোফিল। এখানে অনেক ক্লোরোফিল থাকে, প্যালিসেড প্যারেনকাইমা থাকে, এগুলো থাকে, বুঝছো? পাতার গ্রাউন্ড টিস্যুকে তাহলে কি বলে? পাতার গ্রাউন্ড টিস্যুকে বলা হয় মেসোফিল। আচ্ছা, তো তোমাদের জন্য একটা মেসেজ দিয়ে রাখি, যে তোমরা যারা ক্লাসটা করতেছো, ঠিক আছে, এটা পুরো একটা ফ্রি প্লে লিস্ট, বুঝছো? তাহলে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে বেশি বেশি করে এটা শেয়ার করবে, বুঝছো? যে এই নোটটা বা এটা থেকে কিন্তু তোমরা নোটও করে রাখতে পারো, নোটটা করে আমাদের গ্রুপগুলোতে শেয়ারও করতে পারো, বুঝছো? তাহলে তো আমরা দেখলাম। আচ্ছা, আর হচ্ছে ফ্রেন্ডদেরকে এটা শেয়ার করতে পারো, মানে এটা সম্বন্ধে ইনফরমেশন দিতে পারো যদি তোমরা উপকৃত হও, বুঝছো? আচ্ছা, নিচের কোনটি অন্তঃস্টিলের অঞ্চলের অংশ? অন্তঃস্টিলীয় অঞ্চলের অংশ, আচ্ছা আচ্ছা, মানে স্টিলের অংশ কোনটা, ঠিক আছে। অন্তঃস্টিলীয় মানে কি? স্টিলের অংশ কোনটা? তাহলে এটা কি, একটু আগে আমরা পড়লাম যে পরিচক্র, মজ্জা, মজ্জারসি, এই তিনটা হচ্ছে স্টিলের অংশ, তাহলে এটা কি হবে? পরিচক্র হবে। আচ্ছা, উদ্ভিদের অন্তঃস্টিলীয় অংশ কোনটা? পরিচক্র, মজ্জা, মজ্জারসি, এখানে কি আছে? মজ্জারসি আছে, যেটাই থাকবে সেটাই তোমরা অ্যান্সার দিবা। আচ্ছা, কোনটি পরিণত জাইলেম টিস্যুর সজীব উপাদান? আচ্ছা, জাইলেম টিস্যুর উপাদান কিন্তু কয়টা? চারটা, ঠিক আছে, কয়টা? চারটা। ট্রাকিড, জাইলেম প্যারেনকাইমা, ভেসেল, জাইলাম ফাইবার। মাথায় কিন্তু ভালোভাবে ঢুকে নাও। জাইলেম টিস্যুর উপাদান কয়টা? চারটা। ট্রাকিড,
তারপর হচ্ছে ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। এর মধ্যে সজীব উপাদান একটাই, কোনটা? জাইলেম প্যারেনকাইমা। জাইলেম প্যারেনকাইমা হচ্ছে সজীব, তাহলে উপাদান 4টা, সজীব উপাদান একটা, জাইলেম প্যারেনকাইমা, বাকিগুলো হচ্ছে মৃত। বুঝছো? এরপরে আসি, নিচের কোনটি জাইলেম ও ফ্লোয়েম উভয় টিস্যুতেই বিদ্যমান? উভয় টিস্যুতেই বিদ্যমান। এই যে দেখো, একটু আগে এটা দেখলাম কি, ট্রাকিড, এখানে আছে ট্রাকিড, ট্রাকিডটা শুধু কোথায় থাকে? জাইলেমে থাকে। তারপরে দেখো ট্রাকিড, ভেসেল, একটু আগে আমরা ভেসেল দেখছি না, দেখো ভেসেল, তাহলে এটা কিসের অংশ? এটা হচ্ছে শুধু জাইলেমের অংশ, তাহলে মানে কি ট্রাকিড হচ্ছে জাইলেম, তারপরে ভেসেল হচ্ছে জাইলেম। তারপরে সিভনল, এটা কিসের অংশ? এটা হচ্ছে ফ্লোয়েম। বাট আরেকটা জিনিস, এই যে ফাইবার, ফাইবারটা দুই জায়গাতে পাওয়া যায়। বুঝছো? ফাইবারটা দুই জায়গাতে পাওয়া যায়, ফাইবারটা হচ্ছে আমাদের অ্যান্সার। ফাইবার নিচের কোনটি জাইলেম ও ফ্লোয়েম উভয় টিস্যুতে পাওয়া যায়? ফাইবার। আচ্ছা, এরপরে আসি আমরা পরিণত জাইলেম টিস্যুর সজীব উপাদান, জাইলেম প্যারেনকাইমা, এটা আমরা করছি। এরপর আসো, ভাস্কুলার বান্ডেলের সৃষ্টি হয় কোন ধরনের ভাজক টিস্যু হতে? মানে ভাস্কুলার বান্ডেল যেগুলো আছে এগুলো সৃষ্টি হয় কোথা থেকে? এখন ভাস্কুলার বান্ডেল কি? জাইলেম এবং ফ্লোয়েম, তাই না? ভাস্কুলার বান্ডেল কি? ভাস্কুলার বান্ডেল হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম। আর জাইলেম এবং ফ্লোয়েম কই থেকে উৎপন্ন হয়? এগুলো উৎপন্ন হয় হচ্ছে প্রোক্যাম্বিয়াম থেকে। প্রোক্যাম্বিয়াম থেকে। প্রোটোডার্ম কি? প্রোটোডার্ম হচ্ছে ত্বক সৃষ্টি করে। এপিডার্মিস, এপিব্লেমা, এটা হচ্ছে প্রোটোডার্ম। গ্রাউন্ড মেরিস্টেম হচ্ছে কি? ওই যে মজ্জা, তারপর হচ্ছে কর্টেক্স, এগুলো, তাই না? আচ্ছা, তার মানে প্রোক্যাম্বিয়াম এগুলো হচ্ছে জাইলেম ফ্লোয়েম তৈরি করবে। আচ্ছা, এরপরে আসি আমরা, নিচের কোন বাক্যটি সঠিক? কোন বাক্যটা সঠিক? ভাজক টিস্যুর কোষগুলা বিপাকীয় হার কম। এটা তো ভুল, কারণ ভাজক টিস্যুর কোষগুলার বিপাকীয় হার কি হয়? বেশি হয়। এরপরে দেখো, মূলের বহি আবরণকে কি বলে? এপিডার্মিস বলে। এটাও তো ভুল, মূলের বহি আবরণকে কি বলে? এপিব্লেমা বলে। তাহলে এটা কি হবে? হার এটা বেশি হবে, বেশি হইলে ওইটা সঠিক হইতো। বুঝছো? হার বেশি। তারপরে মূলের বহির আবরণকে কি বলে? এপিব্লেমা বলে। ওই ইনফরমেশন গুলো জেনে আমরা কত অ্যান্সার করতেছি দেখো। জাইলেম ও ফ্লোয়েম এক ধরনের ভাজক টিস্যু, কাণ্ডের জাইলেম বিন্যাস ইন্ডার্ক। আচ্ছা, জাইলেম এবং ফ্লোয়েম কিন্তু পরিণত টিস্যু, ঠিক আছে, এটা ভাজক টিস্যু না। এখন দেখো, কাণ্ডের জাইলাম বিন্যাস ইনডার্ক, এই কথাটার দ্বারা কি বুঝাইছে? যে ইনডার্ক, তারপরে এক্সার্ক, এগুলো আসলে কি, এটা নিয়ে আমরা এখন একটু পড়বো। আচ্ছা, এখন জাইলেম দুই প্রকার, জানো? জাইলেম হচ্ছে প্রোটোজাইলেম, মেটাজাইলেম। প্রোটোজাইলেমের আকার ছোট, মেটাজাইলেমের আকার বড়। বুঝছো? খুবই ইজি জিনিস। প্রোটোজাইলেম হচ্ছে ছোট, মেটাজাইলেম হচ্ছে বড়। এখন প্রোটোজাইলেমের অবস্থান অনুসারে আমাদের এটা মনে রাখতে হবে। প্রোটোজাইলেম যদি বাইরের দিকে থাকে, মানে একটা কেন্দ্রের দিকে, একটা ইয়ার দিকে, পরিধির দিকে। এখন প্রোটোজাইলেম, প্রোটোজাইলেম প্রোটোজাইলেম এটা যদি তোমার কোথায় থাকে? এটা যদি তোমার কেন্দ্রের দিকে থাকে, ঠিক আছে, তাহলে একটা নাম হবে। এটা যদি তোমার কই থাকে? পরিধির দিকে থাকে, মানে বাইরে থাকে, তাহলে একটা নাম হবে। আর এটা হচ্ছে দুইটার মাঝামাঝি, মানে দুই জায়গাতে থাকবে, কেন্দ্রও থাকবে, তোমার পরিধির দিকেও থাকবে। তার মানে কি? এটা কেন্দ্র প্লাস পরিধি, কেন্দ্র প্লাস পরিধি। বুঝছো? প্রোটোজাইলেমের অবস্থান অনুসারে আমরা এই ভাগটা করতে পারি। এরপর দেখো, এরপর এই যে কেন্দ্রের দিকে থাকে, কেন্দ্রের দিকে প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে থাকে, এটাকে বলা হয় ইনডার্ক। প্রোটো প্রোটোজাইলেম বাইরের দিকে বা পরিধির দিকে থাকে, এটাকে বলা হয় এক্সার্ক। আচ্ছা, টানা অনেক ক্লাস নিতেছি তো আমার ভয়েসটা হয়তো লো হইতে পারে, বা মাঝে মাঝে আমি নিজেও আটকে আসতেছি, কারণ অনেকক্ষণ ধরে আমি টানা ক্লাস নিতেছি। এগুলো তো রেকর্ডেড ক্লাস, আর অনেকগুলা ক্লাস, তাই না? বোটানিরই হচ্ছে 12টা চ্যাপ্টারে 12টা ক্লাস থাকবে, তারপর হচ্ছে তোমার জুলজির 12টা থাকবে। তো এতগুলা ক্লাস নিতে গিয়ে, একটানা নিতে গিয়ে আমি নিজেই টায়ার্ড হয়ে গেছি। বুঝছো? এরপরে দেখো, এরপরে তাহলে কেন্দ্রের দিকে যদি প্রোটোজাইলেম থাকে, এটার নাম কি হবে? ইনডার্ক হবে। বাইরের দিকে থাকলে হবে এক্সার্ক। কেন্দ্র এবং পরিধি দুই জায়গাতে থাকলে হবে মেসার্ক। তাহলে কেন্দ্রের দিকে যে ইনডার্ক, এটার এক্সাম্পল কি? এটার এক্সাম্পল হচ্ছে কাণ্ড। তারপরে পরিধির দিকে এটার এক্সাম্পলের নাম কি? এটা হচ্ছে তোমার এক্সার্ক, এটা হচ্ছে মূল।
মূলে পাওয়া যায়। তারপরে কেন্দ্র প্লাস পরিধি দুই জায়গাতে পাওয়া যায়। এটা হচ্ছে কোথায়? মেসারটা, এটা হচ্ছে পাওয়া যাবে পাতায়। বুঝছো? তোমরা হচ্ছে এইভাবে তোমার খাতাতেও বা বইতেও নোট করে এভাবে রাখতে পারো, তাহলে খুব ইজিলি তোমার সবকিছু একসাথে পড়া হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো দ্বিবীজপত্রী উদ্ভিদের ভাস্কুলার বান্ডেল কোনটা? দ্বিবীজপত্রীতে কোথায় কোনটা দেখা যায় জানো? দ্বিবীজপত্রীতে দেখা যায় সমপার্শ্বীয় মুক্ত। সমপার্শ্বীয় মুক্ত। আচ্ছা, সমপার্শ্বীয় মুক্ত জিনিসটা কি? সমপার্শ্বীয় মুক্তটা হচ্ছে, এটা মনে করো তার পরিবহন টিস্যু। এখানে তোমার এই যে এখানে জাইলেম থাকবে, আর হচ্ছে এই পাশে তোমার কি থাকবে? ফ্লোয়েম থাকবে। এক পাশে জাইলেম থাকবে, আরেক পাশে ফ্লোয়েম থাকবে। বুঝছো? এক পাশে জাইলেম, আরেক পাশে ফ্লোয়েম। আচ্ছা, এখন মুক্ত বলতে কি বোঝায়? মুক্ত বলতে মাঝখান বরাবর তার ক্যাম্বিয়াম থাকবে। বুঝছো? মাঝখান বরাবর কি থাকবে? ক্যাম্বিয়াম থাকবে। এটা হচ্ছে তোমার মুক্ত, সমপার্শ্বীয় মুক্ত। ক্যাম্বিয়ামের উপস্থিতি আর অনুপস্থিতির উপরে মুক্ত এবং বদ্ধ এই নামকরণটা করা হয়েছে। বদ্ধতে কি? বদ্ধতে থাকবে না। বুঝছো? বদ্ধতে থাকবে না। তাহলে ক্যাম্বিয়াম যদি থাকে মাঝে, তাহলে এটা হবে মুক্ত। ক্যাম্বিয়ামের যদি মানে উপস্থিত থাকে, আর ক্যাম্বিয়াম যদি উপস্থিত না থাকে, এটার নাম হবে বদ্ধ। ঠিক আছে? তাহলে দ্বিবীজপত্রী হচ্ছে মুক্ত, আর একবীজপত্রী এটা হচ্ছে বদ্ধ। তাহলে সমপার্শ্বীয় মুক্ত হচ্ছে দ্বিবীজপত্রী, জাইলেম ফ্লোয়েম পাশাপাশি থাকে এবং মাঝখানে ক্যাম্বিয়াম থাকে। একবীজপত্রী কাণ্ডের ভাস্কুলার বান্ডেল কোন প্রকার? এটা হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয়। তার মানে কি, ওই যে ক্যাম্বিয়াম যেটা জাস্ট দেখছিলাম, ক্যাম্বিয়ামটা থাকবে না। ঠিক আছে? আগেরটাতে যে ক্যাম্বিয়াম দেখছিলাম না, মাঝখানে ক্যাম্বিয়াম ছিল, এই ক্যাম্বিয়ামটা থাকবে না। জাইলেম থাকবে, ফ্লোয়েম থাকবে একদম পাশাপাশি। বুঝছো? এর মাঝখানে কিছুই থাকবে না। এটা হচ্ছে বদ্ধ। এটা হচ্ছে একবীজপত্রীর উদাহরণ। এরপরে বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল পাওয়া যায় কোন উদ্ভিদে? এটা কি বলছে? বদ্ধ সমপার্শ্বীয়। বদ্ধ সমপার্শ্বীয় কোনটার এক্সাম্পল? বদ্ধ সমপার্শ্বীয়। বদ্ধ সমপার্শ্বীয় দেখা যায় তোমার দ্বিবীজপত্রীতে, তাই না? দ্বিবীজপত্রীতে কিন্তু বদ্ধ সমপার্শ্বীয় এটা দেখা যায়। আচ্ছা, এটা তাহলে না, বদ্ধ সমপার্শ্বীয় কোথায় দেখা যায়? এটা দেখা যায় একবীজপত্রীতে। সরি, এটা দেখা যায় একবীজপত্রীতে। মুক্ত সমপার্শ্বীয় এটা দেখা যায় তোমার দ্বিবীজপত্রীতে। আচ্ছা, তাহলে এখানে দেখো বেগুন, ঢেঁড়স, টমেটো, এটার মধ্যে একবীজপত্রী কোনটা? একবীজপত্রী হচ্ছে ভুট্টা। তারপর আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে ভুট্টা। আচ্ছা, তাহলে বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল এটা হচ্ছে একবীজপত্রীর উদাহরণ, মানে একবীজপত্রীতে পাওয়া যায়। আর মুক্ত সমপার্শ্বীয় এটা পাওয়া যায় দ্বিবীজপত্রীতে। এরপর একবীজপত্রীর যে গাছগুলো আছে বা উদ্ভিদগুলো আছে, এগুলো একটু পড়ে নিবা। দ্বিবীজপত্রী যে উদ্ভিদগুলো আছে, এগুলো একটু পড়ে নিবা। বুঝছো? তাহলেই সব কোশ্চেন অ্যান্সার করতে পারবা। এভাবে কিন্তু কোশ্চেনগুলো আসে। ভুট্টা উদ্ভিদের কাণ্ডে নিচে কোন ধরনের ভাস্কুলার বান্ডেল পাওয়া যায়? আচ্ছা, ভুট্টা সমপার্শ্বীয় বদ্ধ, তাই না? ভুট্টাতে কোনটা পাওয়া যায়? ভুট্টাতে পাওয়া যায় তোমার সমপার্শ্বীয় বদ্ধটা। সমপার্শ্বীয় বদ্ধটা পাওয়া যায়। তাহলে এখানে কি হবে? বদ্ধ হবে, বদ্ধ কথাটা যেখানে আছে। এরপর আমরা দেখি স্পাইকলেট পুষ্প বিন্যাসযুক্ত উদ্ভিদের কাণ্ডে কি থাকে? আচ্ছা, স্পাইকলেট পুষ্প বিন্যাস কিসের উদাহরণ? এটা হচ্ছে একবীজপত্রীর উদাহরণ। ঠিক আছে? একবীজপত্রী। একবীজপত্রী। এবং একবীজপত্রীতে কি হয়? একবীজপত্রীতে তোমার জাইলেম এবং ফ্লোয়েম একদম তোমার সমপার্শ্বীয় ভাবে থাকে এবং এটা বদ্ধ। ঠিক আছে? বদ্ধ সমপার্শ্বীয়। এখন বদ্ধ সমপার্শ্বীয় মানে কি? এটা তাহলে কোনটা হবে? মজ্জারশি সুস্পষ্ট ও বড় না। তারপর হচ্ছে অধোত্বক একসারি কোষে গঠিত। আচ্ছা, স্পাইকলেট পুষ্প কাণ্ডে। আচ্ছা, অধোত্বকে কি থাকে জানো? একবীজপত্রী উদ্ভিদের অধোত্বকে থাকে হচ্ছে তোমার, অধোত্বকে কি যেন থাকে? এটাতে থাকে তোমার হচ্ছে অধোত্বকে মনে হয় স্ক্লেরেন কাইমা থাকে। বুঝছো? অধোত্বকে স্ক্লেরেন কাইমা থাকে, আমি যতদূর জানি। সেটা হচ্ছে তোমার একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের যে ত্বক আছে, এখানে থাকে তোমার স্ক্লেরেন কাইমা। বুঝছো? আর পরিবহন কলাগুচ্ছ সংযুক্ত ও বদ্ধ। পরিবহন কলাগুচ্ছ চক্রাকারে সজ্জিত। আচ্ছা, পরিবহন কলাগুচ্ছ দেখো তো, তারা সমপার্শ্বীয় পাশাপাশি আছে, তাই না? এবং তারা কোন ধরনের? বদ্ধ ধরনের। আচ্ছা, আরেকটা কি বলছে? পরিবহন কলাগুচ্ছ চক্রাকারে সজ্জিত। চক্রাকারে সজ্জিত। চক্রাকারে সজ্জিত এটা কোথায় দেখা যায়? এটা হচ্ছে জাইলেম কেন্দ্রিক আর ফ্লোয়েম কেন্দ্রিক, ওটাতে দেখা যায়, তাই না? মানে মাঝখানে জাইলেম থাকে, এর চারপাশে ফ্লোয়েম থাকে, এভাবে চক্রাকারে থাকে। তার মানে কি, এটা হবে না। আমাদের কোনটা হবে? এই যে পাশাপাশি তারা সংযুক্ত এবং বদ্ধ। আচ্ছা, আর এটা তো বললাম অধোত্বকে
কি থাকে, স্ক্লেরেন কাইমা থাকে, বুঝছো? আর মজ্জারসি সুস্পষ্ট বড় এটা না। এরপর দেখো সমপার্শ্বীয় মুক্ত ভাস্কুলার বান্ডেল পাওয়া যায় কোথায়? সমপার্শ্বীয় মুক্ত কোথায় পাওয়া যায়? দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে। এরপরে কুমড়া কাণ্ডের ভাস্কুলার বান্ডেল কোনটা? আগেটা কি পাইছি? সমপার্শ্বীয় মুক্ত। আচ্ছা, এরপরে দেখো কুমড়াটা কি হবে? কুমড়াটার এক্সাম্পল কি? কুমড়াটার এক্সাম্পল হচ্ছে সমদ্বিপার্শ্বীয়, বুঝছো? সমদ্বিপার্শ্বীয় হচ্ছে কুমড়াতে পাওয়া যায়। এখন সমদ্বিপার্শ্বীয় জিনিসটা কি? সমদ্বিপার্শ্বীয় হচ্ছে, মনে করো এটার মাঝখানে কি থাকবে? মাঝখানে থাকবে তোমার জাইলেম। দুই পাশে কি থাকবে? দুই পাশে থাকবে হচ্ছে ক্যাম্বিয়াম। দুই পাশে থাকবে হচ্ছে ক্যাম্বিয়াম। দুই পাশে থাকবে ক্যাম্বিয়াম। আর একদম শেষে এখানে থাকবে হচ্ছে ফ্লোয়েম, বুঝছো? তাহলে সমদ্বিপার্শ্বীয়টা সবসময় কি হবে? সবসময় এরা মুক্ত হবে। সমদ্বিপার্শ্বীয় সবসময় মুক্ত, কারণ এখানে কি থাকে? দুই পাশে ক্যাম্বিয়াম থাকে, বুঝছো? তাহলে মাঝখানে জাইলেম, তারপর ক্যাম্বিয়াম, তারপরে ফ্লোয়েম। এটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীর এক্সাম্পল কি? কুমড়া। এত কোশ্চেন মানে শেষই হবে না, বুঝছো? এত কোশ্চেন শেষই হইতেছে না। লাইকোপোডিয়াম এর ভাস্কুলার বান্ডেল কোন ধরনের? আচ্ছা, লাইকোপোডিয়াম থেকে এটা আসি আমরা। এখন আমরা কেন্দ্রিকে চলে আসি। একটা হচ্ছে জাইলেম কেন্দ্রিক আর একটা হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। জাইলেম কেন্দ্রিকটা কি? জাইলেম কেন্দ্রিকটা হচ্ছে কেন্দ্রে জাইলেম থাকে এবং এর চারপাশে ফ্লোয়েম থাকে। ফ্লোয়েম কেন্দ্রিকটা কি? মাঝখানে ফ্লোয়েম থাকবে এবং এর চারপাশে জাইলেম থাকবে, ঠিক আছে? তারপর এই যে লাইকোপোডিয়াম, এটার সাথে যে টেরিস, PTERIS, টেরিস, ঠিক আছে? টেরিস মানে টেরিডোফাইটা, এগুলা হবে হচ্ছে আমাদের জাইলেম কেন্দ্রিক, বুঝছো? জাইলেম কেন্দ্রিক মানে কেন্দ্রিক। তারপরে তোমার ড্রাসিনা আর উচ্চা শব্দটা মনে হয় এরকমই। তো এটা হচ্ছে আমাদের ফ্লোয়েম কেন্দ্রিক, বুঝছো? ওগুলো কি? ওটা হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। তা লাইকোপোডিয়াম, টেরিস, এটা হচ্ছে কেন্দ্রিক। কি কেন্দ্রিক? জাইলেম কেন্দ্রিক। টেরিসে কোন প্রকার? টেরিসে হচ্ছে তোমার জাইলেম, টেরিস হচ্ছে জাইলেম কেন্দ্রিক। জাইলেম কেন্দ্রিকের অপর নাম হচ্ছে হেড্রোসেন্ট্রিক, বুঝছো? জাইলেম কেন্দ্রিকের অপর নাম কি? জাইলেম কেন্দ্রিকের অপর নাম হচ্ছে হেড্রোসেন্ট্রিক। এই যে হাইড্রোসেন্ট্রিক, এটার অপর নাম হচ্ছে জাইলেম কেন্দ্রিক। টেরিসের পরিবহন কলাগুচ্ছ কোন ধরনের? এটা হচ্ছে জাইলেম কেন্দ্রিক বা হেড্রোসেন্ট্রিক। মূলের পরিবহন কলাগুচ্ছ কি প্রকৃতির? আচ্ছা, এটা কি বলছে? মূলে কি পাওয়া যায় জানো? মূলে পাওয়া যায় হচ্ছে অরীয় ধরনের। মূলে কি পাওয়া যায়? অরীয় ধরনের। তার মানে কি? এরা কোনো কি তৈরি করে না, মানে তোমার কোনো বান্ডেল, মানে যে পাশাপাশি আছে এভাবে বান্ডেল তৈরি করে না, তারা সেপারেট ভাবে থাকে, নিজের মতন করে থাকে। জিনিসটা কিরকম? জিনিস হচ্ছে এরকম। এখানে ধরো একটা এরকম ফ্লোয়েম থাকবে, তারপরে এরকম একটা জাইলেম থাকবে, ঠিক আছে? এরকম একটা জাইলেম, আবার এখানে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে ফ্লোয়েম। এগুলো হচ্ছে অরিও। অরিওটা কোথায় পাওয়া যায়? অরিওটা পাওয়া যায় মূলে। এরপরে আসো, কচুর মূলের ভাস্কুলার বান্ডেল কিরকম? কচুর মূল আমরা কি পাইলাম? মূলে কি পাবো আমরা? মূলে পাবো হচ্ছে অরীয় ধরনের, তাই না? মূলে কি পাবো? মূলে পাবো হচ্ছে অরীয় ধরনের পাবো। তার মানে কি? কচুর মূলে পাওয়া যাবে কি? অরীয়। আচ্ছা, এরপরে আসি আমরা, আবৃতবীজী উদ্ভিদের কোন অংশে অরীয় ভাস্কুলার বান্ডেল পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? মূলে পাওয়া যায়। এটা তো আমরা পড়লাম একটু আগেই। একই কোশ্চেন কতবার দিছে? আচ্ছা, একই কোশ্চেন বলতে একই টাইপের কোশ্চেন। এরপরে আসি আমরা, লেপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেলের উদাহরণ কোনটা? লেপ্টোসেন্ট্রিকে কি? লেপ্টোসেন্ট্রিক হচ্ছে যে ড্রাসিনা। লেপ্টোসেন্ট্রিক মানে কি? ফ্লোয়েম কেন্দ্রিক, মানে মাঝখানে ফ্লোয়েম থাকবে এবং চারপাশে জাইলেম থাকবে, বুঝছো? ড্রাসিনা আর হচ্ছে YUCCH উচ্চা, এই দুইটা, ঠিক আছে? এটা হচ্ছে লেপ্টোসেন্ট্রিকের উদাহরণ। আচ্ছা, এরপর আসো, ড্রাসিনা উদ্ভিদে কোন ধরনের ভাস্কুলার বান্ডেল পাওয়া যায়? এটা হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক, বুঝছো? এটা হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। এরপর আসো, জাইলেম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল দেখা যায় কোথায়? জাইলেম কেন্দ্রিক, ওই যে টেরিসটা কি? টেরিসটা হচ্ছে একটা টেরিডোফাইটা, তাই না? টেরিসটা কি? একটা হচ্ছে টেরিডোফাইটা, তার মানে কি ওইখানে পাওয়া যায়। আর কি দেখো বাকিগুলো কোথায় পাওয়া যায়? একবীজপত্রী উদ্ভিদে বদ্ধ সমপার্শ্বীয় থাকবে এবং ক্যাম্বিয়াম নাই, এজন্যটা কি? বদ্ধ। তারপর দ্বিবীজপত্রীতে কি? মুক্ত সমপার্শ্বীয়, তার মানে কি? ইয়া থাকবে তোমার, ক্যাম্বিয়াম থাকবে, বুঝছো? জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম থাকবে। কোনটাতে হাইড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল পাওয়া যায়? টেরিস লাইকোপোডিয়াম, এটা হচ্ছে হাইড্রোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক। এরপরে টেরিসের ভাস্কুলার বান্ডেল কোন ধরনের?
হেড্রোসেন্ট্রিক, একই কোশ্চেন। এরপরে একবীজপত্রী উদ্ভিদের মূলের বৈশিষ্ট্য কোনটা? একবীজপত্রী মূলের কয়েকটা বৈশিষ্ট্য আছে, বুঝছো? কয়েকটা বৈশিষ্ট্য আমি লিখে দিই, খুবই ইম্পর্টেন্ট কয়েকটা বৈশিষ্ট্য। একটা হচ্ছে অধোতক নাই, একটা হচ্ছে অধোতক অনুপস্থিত, অধোতক নেই। তারপরে কি? তারপরে হচ্ছে এদের তোমার যে জাইলেম এবং ফ্লোয়েম গুচ্ছ এটা হবে 6 এর অধিক। জাইলেম এবং ফ্লোয়েম গুচ্ছ এটা হবে 6 এর অধিক, ঠিক আছে? জাইলেম এবং ফ্লোয়েম গুচ্ছ সংখ্যা হবে 6 এর অধিক। এরই সাথে দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে জাইলেম এবং ফ্লোয়েমের সংখ্যা হবে 2 থেকে 4টা। 2 থেকে 4টা। দেখো এইভাবে আমি কিন্তু পুরোটা লিখতেছি না, পুরোটা লিখলে অনেক টাইম লাগবে, বুঝছো? এবং আমি নিজেও অনেক টায়ার্ড। তোমরা কি করবা? তোমরা হচ্ছে এরকম সুন্দর করে নোট করে লিখে রাখতে পারো, বুঝছো? প্রত্যেকটা কোশ্চেনে তোমরা এক্সট্রা কোন পার্টটা শিখলা, কোনটা শিখলা, এটা নোট করে তোমরা হচ্ছে গ্রুপে সাবমিট করতে পারো, গ্রুপে জমা দিতে পারো। তাহলে বাকিরাও অনেক বেশি উপকৃত হবে তোমার থেকে। অধোতকটা হচ্ছে নেই। তারপর হচ্ছে 6+ হচ্ছে তোমার কি থাকে? জাইলেম এবং ফ্লোয়েম গুচ্ছ থাকে। এটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের মূল। দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে তোমার অধোতক থাকে এবং 6+ এখানে যেরকম 6 এর অধিক তোমার জাইলেম এবং ফ্লোয়েম গুচ্ছ থাকে, এখানে জাইলেম এবং ফ্লোয়েম গুচ্ছ থাকে 2 থেকে 4টা। কয়টা? 2 থেকে 4টা। তাহলে এটা কি হবে? অধোতক অনুপস্থিত, এটা অ্যান্সার। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের মূলে অধোতক নাই, কিন্তু একবীজপত্রী কাণ্ডে কিন্তু অধোতক থাকে, বুঝছো? একবীজপত্রী কাণ্ডে অধোতক থাকে। কোনটা? এই যে দেখো লিখে দিই সুন্দর করে, কাণ্ড। এখানে যদি মূল না থেকে কি থাকতো? কাণ্ড থাকতো, তখন কি হইতো? অধোতক প্রেজেন্ট থাকতো, অধোতক থাকতো, ঠিক আছে? কাণ্ডে হলে অধোতক থাকতো। এরপর আসো, একবীজপত্রী মূলের অন্তর্গঠনগত শনাক্তকারী বৈশিষ্ট্য কোনটা? এটা একটু ভুল আছে, এটা হচ্ছে মূল না, এটা হচ্ছে কাণ্ড হবে, বুঝছো? এটা কি? এটা হচ্ছে কাণ্ড। একবীজপত্রী কাণ্ডের অন্তর্গঠনগত শনাক্তকারী বৈশিষ্ট্য কোনটা? এটা কি হবে তাহলে? এটা হচ্ছে, দেখো এই যে অধোতক থাকে, আমরা একটু আগে বললাম না অধোতক থাকে, এবং অধোতকে কি থাকে? স্ক্লেরেনকাইমা টিস্যু থাকে। অধোতকে কি থাকে? স্ক্লেরেনকাইমা টিস্যু থাকে। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে একবীজপত্রী উদ্ভিদের মূলে অধোতক নাই, তোমার হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে অধোতক থাকে। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে অধোতকের সাথে কি থাকবে? অনেক স্ক্লেরেনকাইমা টিস্যু থাকবে। শেষ। এরপরে একবীজপত্রী উদ্ভিদের মূলে জাইলেম এবং ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা 6 এর অধিক। এরপরে দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে জাইলেম এবং ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা কত? 2 থেকে 4। ঠিক আছে? এই ইনফরমেশনগুলো যাতে মনে থাকে, যদি তোমরা চাও নোট করে লিখে ফেলতে পারো, আমার ভিডিওটা বারবার পজ করে করে এই নোট করে এই ইনফরমেশনগুলো লিখে ফেলবা। আচ্ছা, এরপরে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের বৈশিষ্ট্য কোনটা? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের বৈশিষ্ট্য, তাই না? এটা কি? এখানে হবে হচ্ছে ভাস্কুলার বান্ডল অসংখ্য, এটা বুঝছো? কাণ্ডরোম বিদ্যমান থাকে না, ক্যাম্বিয়াম উপস্থিত। একবীজপত্রী উদ্ভিদের কি সমপার্শ্ব বদ্ধ ক্যাম্বিয়াম থাকে না? ভাস্কুলার বান্ডেল সমদ্বিপার্শ্ব, এটাও তো ভুল। ভাস্কুলার বান্ডেল কি সমপার্শ্ব কি বদ্ধ, এর জন্য কি ক্যাম্বিয়াম থাকে না। তার মানে কি? দুইটাই ভুল। আবার দেখো কাণ্ডরোম বিদ্যমান, কাণ্ডরোম নাই, কাণ্ডরোম থাকে না, তাহলে কি হবে? ভাস্কুলার বান্ডেল অসংখ্য, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা এলিমিনেশন প্রয়োগ করেও কিন্তু এই অ্যান্সারটা বের করতে পারতেছি, ভাস্কুলার বান্ডেল অসংখ্য। এরপর আমরা লাস্ট কোশ্চেনে চলে আসছি, একবীজপত্রী একবীজপত্রীর কাণ্ডের বৈশিষ্ট্য কোনটা? ওই একই কোশ্চেন আরেকবার দিচ্ছে, ভাস্কুলার বান্ডেল অসংখ্য, বুঝছো? ভাস্কুলার বান্ডেল অসংখ্য। এটা আগে করলাম না? হ্যাঁ, এটা আগে করছি। তাহলে আমাদের 71টা এমসিকিউ সলভ করে আমাদের শেষ হয়েছে। সো তোমরা যদি চাও, তোমরা যদি উপকৃত হও ক্লাসটা থেকে, তাহলে ক্লাসটা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, এবং আমি যে এক্সট্রা আরো ইনফরমেশনগুলো পড়াচ্ছি, চাইলে এক নাম্বার এমসিকিউতে কি এক্সট্রা ইনফরমেশন পড়াইছে এটা তোমরা ছোট্ট করে লিখতে পারলা, 2 থেকে কি পড়াইছে এটা তোমরা ছোট্ট করে লিখলা, এরপরে এই নোটটা তোমরা আমাদের গ্রুপগুলোতে শেয়ার করতে পারো। তো আজকে এই পর্যন্তই, সবাইকে শুভকামনা।